বিসমিল্লাহির রহমানির রাহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে আমার সুপ্রিয় শিক্ষার্থীদেরকে আমার অভিবাদন গ্রহণ করো। সবাই আমার সালাম গ্রহণ করো। আসসালামু আলাইকুম। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্লাস উপভোগ করবে এবং তোমাদের জন্য বিষয়টা খুবই ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। যাই হোক, আশা করি তোমরা এই ক্লাসে তোমাদের খুবই উপকারী আসবে এবং খুব ভালোভাবে তোমরা ক্লাসটা বুঝতে পারবা। ওয়েলকাম টু অনলাইন ভিডিও লেকচার ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ www.nuacbd. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. This is National University campus. এই ক্যাম্পাসটা তোমরা জানো যে এটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। Subject Management Program BBA Honors 4th year. Course code 242615. Name of course Bangladesh Economy. Lecture 11. Title of the lecture Economic Plan in Bangladesh. Presented by Nurul Alam, Associate Professor, Management, Government Edward College, Pabna. Email nur91pub@gmail.com. আমরা জানি আমাদের লাল সবুজের যে পতাকা আমরা বহন করি, এটা মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীনতা দীর্ঘ 9 মাস। আর এরই আত্মত্যাগ এবং যারা জীবনের ঝুঁকি নিয়ে করেছে সেই মহান বীর মুক্তিযোদ্ধাদের উপর সশ্রদ্ধ সালাম জানিয়ে এবং তাদের লাল সবুজের মাঝে প্রতীক দিয়ে আমরা আমাদের ক্লাসের যাত্রা শুরু করছি। দিস ইজ নুরুল আলম। এটাই আমি, আমার ছবিটা দেখতে পাচ্ছ। আমরা আজকের যে ক্লাস নিব সেই ক্লাসটা যাওয়ার আগে আমরা করোনাকালীন শিক্ষা কার্যক্রম চালু রাখার চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। এখন আসি, আজকের ক্লাস শেষে আমরা যা শিখবো বা শিখন ফল সেটাই আলোচনার বিষয়, যে শিখন ফল কি কি আছে। অর্থনৈতিক পরিকল্পনা বা উন্নয়ন পরিকল্পনা কাকে বলে আমরা জানবো, যে অর্থনৈতিক পরিকল্পনা কি বা উন্নয়ন পরিকল্পনা কি সেটা আমরা জানবো। বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব কি, যে কেন এটা জানবো বা এটার গুরুত্ব বা কি। আমরা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কি বা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কাকে বলে সেটা আমরা জানবো। উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রক্রিয়া কি সেটা আমরা জানবো। উত্তম উন্নয়ন পরিকল্পনার বৈশিষ্ট্য কি সেটা আমরা জানবো। বাংলাদেশের জনসংখ্যা নীতি বাস্তবায়নের বাধা সমূহ কি কি সেটাও আমরা জানবো। প্রশিক্ষণ কি বা প্রশিক্ষণের কৌশল কি সেটা আমরা জানবো। এই ছিল আজকে আমাদের কি কি জানবো সেটা। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই জেনেছি যে আমাদের কি জানতে হবে। দেখো, প্রসপেক্ট প্ল্যান অফ বাংলাদেশ 2010 to 21। আমরা জানি আমাদের একটা পরিকল্পনা আছে ভিশন 2021। এই ভিশন 2021 যে আমাদের মেকিং ভিশন 2021,
এটা আমরা অলরেডি তার আগে অর্জন করতে পেরেছি, বিধায় আমরা পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা করতে পেরেছি, আমাদের বাস্তবায়ন করতে পেরেছি, বিধায় আমরা সেটা পেরেছি। দেখো, এই বার্ষিক পরিকল্পনার মধ্যে আমাদের একটা নতুন যে ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী, এখানে একটা বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, এটা আমাদের প্ল্যান। দেখো, এই যে আরেকটা এই দৃশ্য দেখে যে এরকম একটা সুন্দর ইকোনমিক জোন ইকোনমিক হচ্ছে বাংলাদেশে, এটা কি ভাবা যায়? শুধুমাত্র আমরা পেরেছি আমাদের অর্থনৈতিক পরিকল্পনা ভালো, এবং আমাদের অর্থনৈতিক পরিকল্পনা আমরা নিতে পেরেছি বিধায় আমাদের এই। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি? আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা। আমার প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটা ছবি দেখে তোমরা মনে হয় বুঝতে পেরেছো যে আমাদের আসলে আমরা কতটা আগাচ্ছি, এবং এই যে দেখো এখান থেকে এইভাবে আমরা কিন্তু উঠে যাচ্ছি। ক্লিয়ার? ওকে। অর্থনৈতিক পরিকল্পনা, অর্থনৈতিক পরিকল্পনাটা কি সেটা আমাদের জানি। একটি নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতির অগ্রাধিকার নির্বাচন পূর্বক কতগুলো আর্থ সামাজিক সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দেশের প্রাপ্ত সকল সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে যে কর্মসূচি গ্রহণ করা হয় তাকেই অর্থনৈতিক পরিকল্পনা বা উন্নয়ন পরিকল্পনা বলে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে হয় বুঝতে পেরেছি যে একটা নির্দিষ্ট সময় অর্থনীতির অগ্রাধিকার দিয়ে কতগুলো আর্থ সামাজিক সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দেশের প্রাপ্ত সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে যে কর্মসূচি গ্রহণ করা হয় তাই অর্থনৈতিক পরিকল্পনা বা উন্নয়ন পরিকল্পনা বলে। আমার মনে হয় এটা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আরেকটা জিনিস আলোচনা করি, বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা গুরুত্বটা কি। আমরা জানি যে একটা কাজ করব, সেটা কেন করব, সেটা আমাদের কি আসবে বা আমাদের কি উপকারে আসবে, সেটা যদি আমরা ডিটেলস না জানতে পারি তাহলে কিন্তু আমরা সেভাবে আগাতে পারবো না বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো না। দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, আমরা সবাই জানি বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি, আর এই কৃষি নির্ভর অর্থনীতি, কৃষি দিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয়, কারণ আমার জমি বাড়ছে না কিন্তু আমার জনসংখ্যা বাড়ছে, আর এই জনসংখ্যা বাড়া মানেই বরং জমির উপর প্রভাব পড়বে। ঠিক এই জনসংখ্যা, এই বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য আমার দরকার অর্থনৈতিক পরিকল্পনা, আর এই অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে আমরা শিল্প কারখানা গড়ে তুলতে পারি বা বিভিন্ন কাজে বা জনশক্তি বিদেশে রপ্তানি করে মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করতে পারি। এই জন্য আমাদের অর্থনৈতিক পরিকল্পনা দরকার। জাতীয় আয় বৃদ্ধি, আমার যদি লক্ষ্যমাত্রা থাকে, যদি অর্থনৈতিক পরিকল্পনা ভালোভাবে করতে পারি তাহলে আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা খুব ভালোভাবে পৌঁছাতে পারবো, এবং আমরা আমাদের যে টার্গেট সেই টার্গেটে আমরা ফুলফিল করতে পারবো। আমরা জানি যে জাতীয় আয় যদি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় তাহলে মানুষের জীবনযাত্রার মানও উন্নত হয় এবং তাদের আয়ও বৃদ্ধি পায়। সম্পদের কাম্য ব্যবহার, তার অর্থ আমার সম্পদ যাতে অপচয় না হয়, আমার সম্পদ যাতে ভালোভাবে ব্যবহার করতে পারি, সেই বিষয়গুলি আমাদের আলোচনার বিষয় এবং সেইগুলি আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেইভাবে আমাদেরকে আগাতে হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আমরা জানি যে আমাদের যে জনসংখ্যা আছে এই জনসংখ্যা বৃদ্ধির জন্য অর্থনৈতিক পরিকল্পনা দরকার। আমি দেখালাম অর্থনৈতিক পরিকল্পনা ছবিতেই যে আমার যদি ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই অর্থনৈতিক জোনটা বাস্তবায়ন হয়, ওখানে প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আরেকটা নতুন একটা হচ্ছে, সেটা দেখতেই পাচ্ছ যে নদীর চারপাশে এবং সুন্দর ওই ইকোনমিক জোনটা মনে হচ্ছে কি বাংলাদেশের, এটা বাংলাদেশের, এটাও চিটাগাং হবে, সেটাও কর্মসংস্থান সৃষ্টি হবে। বেকার সমস্যার সমাধান, আমাদের বেকার যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থনৈতিক পরিকল্পনা যদি ভালোভাবে না করতে পারি তাহলে আমাদের বেকার সমস্যা থেকেই যাবে এবং বেকার সংখ্যা বাড়বে, আর এই বেকার সমস্যার সমাধানের জন্য অর্থনৈতিক পরিকল্পনা দরকার। অবাঞ্ছিত প্রতিযোগিতা রোধ, আমাদের জানি
যে আমাদের দেশে বেশ কিছু প্রতিযোগিতা হয় অ মানে কি বলবো, অস্বস্তি বা যেটা আমাদেরকে খুব বিব্রতকর অবস্থা ফেলে, সেই অবাঞ্ছিত প্রতিযোগিতা থেকে রোধ করার জন্য আমাদের অর্থনৈতিক পরিকল্পনা দরকার। মুদ্রাস্ফীতি রোধ, আমাদের অবশ্যই অর্থনৈতিক পরিকল্পনা, মুদ্রাস্ফীতি যাতে আন্তর্জাতিক বাজারে আমরা ভালোভাবে অবস্থান করতে পারি, সেই জন্য আমাদের অর্থনৈতিক পরিকল্পনা দরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, আমরা জানি যে আমাদের এখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি নাই, প্রায় কাছাকাছি চলে গেছি। আর এই সম্পূর্ণ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য আমাদের অর্থনৈতিক পরিকল্পনা দরকার। এই অর্থনৈতিক পরিকল্পনার জন্য আমরা কিন্তু খাদ্য আগের যে ঘাটতি সেটা থেকে কিন্তু অনেক আগায় আসছি। দারিদ্র্যের দুষ্ট চক্র, আমরা দারিদ্র্যের দুষ্ট চক্র জানি কি, যে কম আয়, কম সঞ্চয়, কম মূলধন, কম বিনিয়োগ, কম উৎপাদন। ঠিক সেখান থেকে বের হয়ে আসার জন্য আমার এই কম সম্পদের মধ্য থেকে অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে আমরা যদি অল্প অল্প সঞ্চয় করি, তাহলে আমরা দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের হয়ে আসতে পারবো। আর্থসামাজিক অবকাঠামো, আমরা জানি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এবং 200 বছর পরাধীনতার কারণে আমাদের আর্থসামাজিক অবকাঠামো একেবারেই তলানিতে ছিল। সেটা যেহেতু এখনো পুরোপুরি উন্নয়ন হয়নি, সেই আর্থসামাজিক উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা দরকার। আর অর্থনৈতিক পরিকল্পনা হলে আমাদের শিল্প কারখানা এবং কৃষিতেও অনেক ভালো একটা অবস্থান আসবে। ভারী শিল্প প্রতিষ্ঠান, আমাদের দেশে যেহেতু বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এবং দেশে পর্যাপ্ত মূলধন সৃষ্টির জন্য এবং অধিক ঝুঁকি যাতে নেওয়া না লাগে, সেই জন্য ভারী শিল্প, বিশেষ করে ভারী শিল্পগুলো যেমন সার কারখানা, এটা আমার কৃষির জন্য দরকার, এই জন্য ভারী শিল্প কারখানা আমাদের গড়ে তুলতে হবে। বৈদেশিক সাহায্যের নির্ভরশীলতা হ্রাস, বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস, আমাদের যে অর্থনৈতিক, আমরা আমদানি নির্ভর আমাদের অর্থনীতি, এই আমদানি নির্ভর অর্থনীতিটা আরো কমায় নিয়ে আসতে, তার অর্থ বিদেশের উপর সাহায্য কমায় আনার জন্য আমার অর্থনৈতিক পরিকল্পনা দরকার। একচেটিয়া ব্যবসা রোধ করা, আমার দেশে যে বিভিন্ন শিল্প গোষ্ঠী বা বিদেশি কিছু বিনিয়োগকারীরা একচেটিয়া ব্যবসা করে, সেই ব্যবসাটা নিয়ন্ত্রণ করতে হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, অবশ্যই আমাদের দেশের যেহেতু খরা, দুর্যোগ, সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে, এটা কৃষি নির্ভর অর্থনীতির জন্য আমাদের অর্থনীতি অস্থিতিশীল। এই স্থিতিশীলতা আনার জন্য অর্থনৈতিক পরিকল্পনা দরকার। আর এই অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারি। স্বয়ংসম্পূর্ণতা অর্জন, এটা ছিল খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন। আর এটা হচ্ছে আমাদের সবকিছুতেই যাতে আমরা একটা স্বাবলম্বী, আমরা যে স্বাধীন দেশ, এই স্বাধীন দেশ যাতে খুব সুন্দর এবং স্বাবলম্বী ভাবে একটা স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি গড়ে উঠতে পারে, সেই জন্য আমাদের এই অর্থনৈতিক পরিকল্পনা দরকার। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, বার্ষিক কোথায় হচ্ছে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বা এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। এই এডিপিটা কি সেটা আমরা একটু জেনে আসি বা দেখি। এক আর্থিক বছরের জুলাই জুন, বাংলাদেশের জুলাই জুন মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে যে আর্থসামাজিক উন্নয়নের কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলে। আমি আগেই বলেছি এডিপি। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, এডিপিটা কি আমরা মনে হয় সেটা জানলাম, যে একটা আর্থিক বছর জুলাই জুন মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে যে আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচি করা হয় তাকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলে। একটা জিনিস দেখো, এই উন্নয়ন কর্মসূচি আবার দুই রকম, একটা রাজস্ব বাজেট আর একটা মূলধন বাজেট।
এই রাজস্ব বাজেট আর মূলধন বাজেট কি সেটা আমরা জানি যে রাজস্ব আয় ব্যয়ের ভিতরে যে রাজস্ব আয় হচ্ছে এবং রাজস্ব আয়ের যে আয় করতে যে ব্যয় হচ্ছে সেটাই রাজস্ব বাজেট বা রাজস্ব খাতের যে সমস্ত প্রোগ্রাম আছে। মূলধন বা উন্নয়ন বাজেট, এই মূলধন বা উন্নয়ন বাজেটই হচ্ছে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বা এডিপি। এই উন্নয়ন বাজেটই বার্ষিক উন্নয়ন কর্মসূচিও বলে। আমার প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো খুব সুন্দর আরেকটা জিনিস, খুব সুন্দর একটা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া। এই যে বার্ষিক উন্নয়ন দেখলাম, উন্নয়ন কর্মসূচি দেখলাম, এই বার্ষিক উন্নয়ন বা উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়াগুলি কি কি বা কি কি স্টেপ বাই স্টেপ এই পরিকল্পনা গ্রহণ করতে হয় সেটা আমরা একটু আলোচনা করব। পরিকল্পনা কর্তৃপক্ষ গঠন, পরিকল্পনাটা কে গঠন করবে, কারা করবে, সেই জন্য একটা কর্তৃপক্ষ গঠন, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই বাংলাদেশ সরকারের সবাই কি পরিকল্পনা? নো, একটা কর্তৃপক্ষ যেটা পরিকল্পনা মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর ইয়েতে একনেক গঠিত হয় বা পরিকল্পনা কমিশন গঠিত হয়, তারপরে পরিকল্পনা বাস্তবায়ন হয়। বাস্তবায়ন, কারণ সুনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ না করলে পরিকল্পনা প্রণয়ন করা যাবে না, বাস্তবায়ন করা যাবে না। এই জন্য পরিকল্পনা কর্তৃপক্ষ গঠন। তথ্য সংগ্রহ, বিভিন্ন রকম উন্নয়নের জন্য কোন জায়গা দরকার, কোন জায়গা ঘাটতি আছে, কোন জায়গা উন্নয়ন করলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে বা উন্নয়ন হওয়া দরকার, সেটার তথ্য সংগ্রহ দরকার। এখন যদি এই যে আমরা শুরুতেই দেখাইলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়ন শিল্প এলাকা, সেখানে যদি আমার যাওয়ার রাস্তা না থাকে, সেখানে যদি যোগাযোগ ব্যবস্থা না থাকে, সেখানে যদি শ্রমিকের স্বল্পতা থাকে, তাহলে কি আমরা হবে? হবে না। এই জন্য তথ্য সংগ্রহ দরকার। উদ্দেশ্য নির্ধারণ, আমরা কোন উদ্দেশ্যে এই অর্থনৈতিক পরিকল্পনা করব, আমার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্যমাত্রা নির্ধারণ, যে আমি আসলে কোন লক্ষ্যমাত্রায় যাচ্ছি, যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি কর্মসংস্থান সৃষ্টি করব, দেশের এই খাতের শিল্প প্রতিষ্ঠান বা শিল্পদ্রব্য আমরা তৈরি করব বা এই টার্গেট নিয়ে, সেটার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকতে হবে। অগ্রাধিকার খাত, আমাদের কোন খাতগুলিতে অগ্রাধিকার দিতে হবে, কোন খাতগুলিতে আমরা অগ্রাধিকার দিলে আমাদের উন্নয়ন হবে, সেটা আমাদের দেখতে হবে। পরিকল্পনা আয়তন বা সীমা নির্ধারণ, পরিকল্পনা স্পেসিফিক একটা এরিয়া বা সীমা নির্ধারণ করতে হবে। পরিকল্পনা মেয়াদ, অবশ্যই আমি পরিকল্পনা করব এই কোন মেয়াদ পর্যন্ত বা কতটুকু, এটা আমার সেই মেয়াদ থাকতে হবে, 2 বছর, 3 বছর, 5 বছর, এটা অবশ্যই আমার থাকতে হবে। অর্থ সংস্থান, যেমন একটু আগে বলি, এই যে মেয়াদ, আমাদের পদ্মা সেতুর একটা টার্গেট আছে যে আমরা 2021 সালে ডিসেম্বরে আমরা পদ্মা সেতু উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। অর্থ সংস্থান, অর্থ সংস্থানটা কি? ফিনান্স। এই যে পরিকল্পনাগুলি করলাম, এই পরিকল্পনাগুলি অর্থায়ন করতে হবে, কিভাবে আসবে, কোন জায়গা থেকে আসবে, কত টাকা ব্যয় হবে, সব অর্থ সংস্থান করতে হবে। বাস্তবায়ন, এবং সেটা অর্থায়ন হলো এবং সেটা বাস্তবায়ন করতে হবে। তদারকি, অবশ্যই বাস্তবায়ন করতে যে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কিনা, সময় মাফিক কাজ হচ্ছে কিনা, তার সীমার মধ্যে আছে কিনা, এটা দেখতে হবে এবং সেইভাবে তদারকি করতে হবে এবং এটা মূল্যায়ন করতে হবে। মূল্যায়নটা কতটুকু হচ্ছে সেটা বাস্তবায়নের জন্য দেখতে হবে। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য কি? আমরা জানি যে একটা ভালো পরিকল্পনা করতে গেলে তার কিছু বৈশিষ্ট্য আছে। এই উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য কি কি সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। অবশ্যই একটা উত্তম পরিকল্পনা ভালো বৈশিষ্ট্য থাকতে হবে। উন্নয়নের খাত সঠিকভাবে যাচাই করুন।
যে এখন আমার উন্নয়নের খাত সঠিকভাবে যদি আমি সিলেকশন না করতে পারি, যদি বাছাই না করতে পারি, তাহলে আমার কিন্তু উন্নয়ন ভালোভাবে হবে না। আর এই জন্য আমার দরকার উন্নয়ন খাত ভালোভাবে যাচাই করা। এখন আমি সব জায়গায় কিন্তু উন্নয়ন করব না, কারণ আমার আসলে অর্থনৈতিক এখানে বা উত্তম দরকার, সেই জন্য উন্নয়ন খাতটা সঠিকভাবে যাচাই করা। বস্তুগত ও আর্থিক সামর্থ্য নিরূপণ করা। বস্তুগত ও আর্থিক সামর্থ্য নিরূপণ করা। আমরা জানি যে আমাদের বস্তুগত কি আছে এবং যে আমার অবস্থানগত কি আছে বা আমার কি বস্তুগত আছে, সেগুলির আলোকে আমার আর্থিক সামর্থ্য কতটুকু আছে সেটা আমাকে অবশ্যই বিবেচনা নিয়ে আসি। পরিকল্পনা করাটা উত্তম পরিকল্পনার অন্যতম একটা কারণ। প্রয়োজনীয় মূলধনের পরিমাণ। প্রয়োজনীয় মূলধনটা কি? প্রয়োজনীয় মূলধন হচ্ছে যে আমার প্রয়োজনটা কতটুকু আছে, কতটুকু আমি প্রয়োজনীয়তা আছে, সেই মূলধন আমি পাবো কিনা সেটা আমাকে পরিমাপ করতে হবে, তারপরে আমাকে পরিকল্পনা আগাতে হবে। আমি যদি উত্তম পরিকল্পনা করতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা প্রয়োজনীয় মূলধন নির্ধারণ করতে হবে বা পরিমাপ করতে হবে। আমার দেশের টাকা নাই 5,000 কোটি টাকা, কিন্তু আমি যদি স্বপ্ন দেখি 50 লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকার, তাহলে কিন্তু আমার সেই মূলধন না থাকলে কিন্তু আমি উত্তম পরিকল্পনা হলো না। আমার 10 টাকা আছে, 10 টাকা বিভিন্ন উৎস থেকে নিয়ে আসলাম, আমি 20 টাকায় দিয়ে একটা ভালো পরিকল্পনা করলাম, ওকে। কিন্তু 10 টাকা থাকলে 100 টাকার পরিকল্পনা করা যাবে না। সম্ভাব্য উৎপাদন প্রাপ্তি। আমি যে উন্নয়ন পরিকল্পনা করলাম সেটা থেকে আমি রিটার্ন কি পাবো, সেটার থেকে আমার উৎপাদন কি হবে, সেটার ফিডব্যাক কি আসবে, সেটা আমার কতটুকু ফলপ্রসূ হবে, সেটা আমাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। সরকারি ও বেসরকারি খাতের মধ্যে পার্থক্য। সরকারি খাত কি? সরকারের বিভিন্ন খাত, আর বেসরকারি খাত মানে বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠান বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা ব্যক্তিগত খাত, সেই খাতগুলি আমার বিবেচনা নিয়ে আসতে হবে, সেই খাতগুলি আমাকে যাচাই করতে হবে। আমরা জানি সরকারের কোন কোন প্রকল্প বাস্তবায়ন হবে আর বেসরকারি খাতে কোন কোন প্রকল্প বাস্তবায়ন হবে তা দেখতে হবে। যেমন আমাদের অনেক বেসরকারি, যেমন এনজিও গুলি অনেক উন্নয়ন খাতের করছে, যেমন গ্রামীণ মহিলাদের, দুস্থ মহিলাদের উন্নয়নে বেসরকারি খাতটা অনেক ভূমিকা রাখছে, এটা আমরা জানি। সময়ের ভিত্তিতে পরিকল্পনা বিভক্তিকরণ। সময়ের ভিত্তিতে পরিকল্পনা বিভক্তিকরণ কি? পরিকল্পনা প্রকল্প সমূহ বাস্তবায়নের কিরূপ সময় প্রয়োজন তা নিরূপণ করতে হবে। কোন প্রকল্প বাস্তবায়নে কতদিন সময় লাগবে তা দেখতে হবে। কোন শিল্প প্রতিষ্ঠান যদি আমি গড়ে তুলতে চাই, তাহলে এটা অবশ্যই কোন সময় দরকার, কত সময় দরকার, এবং স্টেপ বাই স্টেপ আমাকে চিন্তা করতে হবে। একবারেই সব বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। পরিকল্পনার কৌশল, স্ট্র্যাটেজি প্ল্যান বা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। অবশ্যই আমার এই মুহূর্তে কোনটা দরকার, এই মুহূর্তে কোনটা ডেভেলপ করলে আর অন্যান্য সেক্টরগুলি উন্নয়ন ঘটবে, সেটা আমার দরকার। এখন আমরা জাস্ট একটা উদাহরণ দিই যে আমাদের দরকার এই মুহূর্তে শ্রম নির্ভর, কিন্তু আমরা যদি প্রযুক্তি নির্ভর করি তাহলে কি আমাদের হবে? আমাদের অনেক জনসংখ্যা বেকার থেকে যাবে। সুতরাং আমাদের পরিকল্পনা করতে হবে জনশক্তি নির্ভর, প্রযুক্তি নির্ভর নয়। ক্লিয়ার? পরিকল্পনা বাস্তবায়নের অসুবিধা পর্যালোচনা ও তা দূরকরণ। আমার পরিকল্পনা বাস্তবায়নের অসুবিধা সমূহ কি কি আছে এবং সেই অসুবিধা সমূহ কি সেটা পর্যালোচনা করতে হবে, তা দূর কিভাবে করা যায় এবং সেটা কিভাবে দূর করা সম্ভব সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। বহি সম্পদ প্রাপ্তির বিবেচনা। বহি সম্পদ, এখন বহি সম্পদ কি সেটা আমাকে বিবেচনা আনতে হবে। বহি সম্পদ
মানে বাইরে থেকে কি সম্পদগুলি আসবে এই উন্নয়ন পরিকল্পনার জন্য, কতটুকু পাওয়া সম্ভব সেটা বিবেচনা আনতে হবে। অর্থনৈতিক অবস্থার, এটা একটু বানানো ভুল হয়েছে, অবস্থার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করা। অবস্থার ফন্ট চেঞ্জ হওয়ার কারণে এটা হয়েছে, আমি দুঃখিত। অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন, যে আমার যে অর্থনৈতিক অবস্থা আছে সেই আলোকে আমার পরিকল্পনা প্রণয়ন করতে হবে। জনসংখ্যা নীতি। আমার প্রিয় শিক্ষার্থীরা দেখো, জনসংখ্যা নীতিটা কি বলছে। জনসংখ্যা নীতি বলতে জনসংখ্যার আকার ও প্রবৃদ্ধি, ভৌগোলিক বন্টন ইত্যাদির মতো জনতাত্ত্বিক চলকসমূহ প্রভাবিত করে কতিপয় অর্থনৈতিক, সামাজিক, জনতাত্ত্বিক, রাজনৈতিক অপরাপর সমষ্টি লক্ষ্যসমূহ অর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ এবং কর্মসূচিকে বোঝায়। জনসংখ্যা নীতি বলতে জনসংখ্যার আকার এবং প্রবৃদ্ধি, ভৌগোলিক বন্টন ইত্যাদির মতো জনতাত্ত্বিক চলকসমূহ প্রভাবিত করে কতিপয় অর্থনৈতিক ও সামাজিক, জনতাত্ত্বিক, রাজনৈতিক এবং অপরাপর সমষ্টিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচিকে বোঝায়। এটা কে বলছে? জাতিসংঘের জনসংখ্যা কমিশন। বাংলাদেশের জনসংখ্যা নীতি বাস্তবায়নের বাধাসমূহ কি কি আছে সেটা আমরা একটু আলোচনা করব, এবং সেই আলোচনায় যাই দেখি যে আমাদের আসলে জনসংখ্যা নীতি বাস্তবায়ন করতে আমাদের কি কি বাধা আছে। সামাজিক দৃষ্টিভঙ্গি। আমরা জানি আমাদের মানুষ, দেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত, তারা কুসংস্কার এবং বিভিন্ন রকম দুর্দৃষ্টিবিদ্যায় তাদের মাধ্যমে এই বাংলাদেশের যে জনসংখ্যার নীতি এটা বাস্তবায়ন করার সমস্যা হচ্ছে। সুতরাং তাদের অশিক্ষা, অজ্ঞতা, কুসংস্কার এবং অদৃষ্টির কারণে বাংলাদেশের পরিবার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। সামাজিক প্রথা। সামাজিক প্রথাটা কি? আমরা জানি যে এটাও আমাদের একটা সামাজিক প্রথা আছে, সেটা হচ্ছে বাল্য বিবাহ, বহু বিবাহ, বিধবা বিবাহ প্রভৃতি সামাজিক প্রচলন কারণে আমাদের জনসংখ্যা বাস্তবায়নে প্রচন্ড সমস্যা হচ্ছে। দারিদ্রতা। আমাদের দেশের অধিকাংশ লোক দরিদ্র। এই দরিদ্র লোকজনের সন্তানদের আয়ের আশায় তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় এবং অপরিকল্পিতভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়, এবং যে শিশু জন্মগ্রহণ করে তারা অপুষ্টিতে ভোগে। নিম্ন জীবন যাত্রার মান। এই নিম্ন জীবনযাত্রার মানের কারণে আমাদের যে জনসংখ্যার নীতি বাস্তবায়ন সেটা ব্যাপক হারে বাধা সৃষ্টি হচ্ছে, এবং আমরা কি বলবো যে এখানে যে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সেটা সম্ভব হচ্ছে না। জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে অজ্ঞতা। জন্ম নিয়ন্ত্রণের যে জ্ঞান শিক্ষা, এটা আমাদের অজ্ঞতা থেকে গেছে। এটা আমাদের অশিক্ষার কারণে এবং ব্যাপক হারে প্রচারের কারণে এবং এই কর্তৃপক্ষেরও কিছু দুর্বলতার কারণে আমাদের এই জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কেও অজ্ঞতা রয়ে গেছে। নিরাপদ ঔষধপত্রের অভাব। আমাদের যে ঔষধপত্র আছে সেটা নিরাপদ কতটুকু সেটা নিয়ে প্রশ্ন আছে, এবং আমাদেরও সেই দৃষ্টিভঙ্গিটাও এখনো নেই
এই জন্য আমরা ওইভাবে করতে পারি না। নারী শিক্ষার অভাব, আমাদের দেশের অধিকাংশ নারীরাই অশিক্ষিত বিধায় এই জন্ম নিয়ন্ত্রণ বা জনসংখ্যা নীতি বাস্তবায়ন করা যাচ্ছে না। শিশু মৃত্যুর হার বেশি, এখনো শিশু মৃত্যুর হার অনেক বেশি বিধায় আমরা যথাযথভাবে এটা বাস্তবায়ন করতে পারছি না। সুষ্ঠু প্রচারের অভাব, সুষ্ঠু প্রচারের অভাব, এই সুষ্ঠু প্রচার যেটা দরকার আমার, সেই প্রচারটাও ঘাটতি আছে। ব্যাপক ব্যাপক দুর্নীতি, ব্যাপক দুর্নীতিটা কি, যে আমাদের দেশে দুর্নীতিটা এত ব্যাপক হারে রোদ্রের মধ্যে ছেয়ে গেছে বিধায়, এর আগে নিরাপদ যেটা ওষুধের কথা বললাম, যে এই ওষুধটাও মেয়াদ উত্তীর্ণ বা নিম্নমানের ওষুধ নিয়ে আসে বিধায় আমাদের আস্থা নাই বিধায় এই জনসংখ্যা নীতিও বাস্তবায়নে একটা সমস্যা হচ্ছে। পুত্র সন্তান কামনা আমাদের আরেকটা জিনিস, আমার যদি একটা কন্যা সন্তান হয় আমি দ্বিতীয়টা পুত্র সন্তান কামনা করি, দ্বিতীয়টা যদি কন্যা সন্তান হয়, এইভাবে অনেকেরই 3টা 4টা 5টা করে কন্যা সন্তান হয়ে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাল্য বিবাহ, আমাদের দারিদ্রতার কারণে আমাদের শিশু শ্রমে পাঠাই, আর শিশু শ্রম যাওয়ার পরে কিছু আয় করার পরেই তারা চিন্তা করে এখন বিয়ে দেওয়ার দরকার, অভিভাবকরা চিন্তা করে, তারাও চিন্তা করে, যার ফলে বাল্য বিবাহ হয়, ফলে জনসংখ্যা নীতি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। শিশু শ্রম, আমরা আয়ের জন্য শিশু শ্রম করি বিধায় আমাদের এই অবস্থা হচ্ছে। এটা কি দেখো, এটা যদি আসি MANPOWER, ম্যান পাওয়ার, জনশক্তি, ম্যান পাওয়ার, আমরা মনে হয় বুঝতে পারছি ম্যান পাওয়ার, এটা ম্যান পাওয়ার, এটা আমরা বুঝতে পারছি, তাই না? এই যে জনগণ, অনেক জনগণ, তাই না? অনেক জনগণ না, তাহলে জনশক্তি, এই জনশক্তিটা কি এটা আমরা জানি। এখন জনশক্তি কাকে বলে সেটা আমরা জানি। জনশক্তি হলো কোন দেশের মোট জনসংখ্যার সেই অংশ যারা মানসিক ও শারীরিকভাবে উৎপাদনশীল কাজের সাথে জড়িত বা কাজ করতে ইচ্ছুক ও সক্ষম। বুঝতে মনে হয় পারছি যে জনশক্তি কাকে বলে। জনশক্তি হলো কোন দেশের মোট জনসংখ্যার সেই অংশ যারা মানসিক ও শারীরিকভাবে উৎপাদনশীল কাজের সাথে জড়িত বা কাজ করতে ইচ্ছুক ও সক্ষম। ওকে, আমরা জনশক্তি মনে হয় কি সেটা জানতে পারছি। দেখো তো, এই যে 4 জন ব্যক্তি, এখানে একজন, এটা কি তাহলে, এটা কি বোঝাতে পারি আমরা? প্রশিক্ষণ, ট্রেনিং, এরা প্রশিক্ষণ দিচ্ছে, এটা মনে হয় আমরা বুঝতে পেরেছি যেটা একটা প্রশিক্ষণ কার্যক্রম চলছে, তাই না? এটা যদি প্রশিক্ষণ কার্যক্রম চলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রশিক্ষণ কাকে বলে? প্রশিক্ষণ হলো প্রক্রিয়া যার মাধ্যমে উন্নত কার্য সম্পাদনের জন্য কর্মীর নৈপুণ্য, জ্ঞান, মনোভাব ও সামাজিক আচরণের পরিবর্তন ও পরিমার্জন ও উন্নয়ন সাধন করে, তাকেই প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ কাকে বলে আমরা মনে হয় একটু বুঝতে পারলাম, যে প্রশিক্ষণ হলো যে প্রক্রিয়া যার মাধ্যমে উন্নত কার্য সম্পাদনের জন্য কর্মীর নৈপুণ্য, জ্ঞান, মনোভাব ও সামাজিক আচরণের পরিবর্তন, পরিমার্জন ও উন্নয়ন সাধন করে, তাকেই প্রশিক্ষণ বলে। আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝতে পারলাম যে প্রশিক্ষণ কাকে বলে। প্রশিক্ষণের কৌশল, প্রশিক্ষণে কি কি কৌশল সেটা নিয়ে আমাদের আলোচনা করবো এখন। বক্তৃতা প্রদান পদ্ধতি, আমরা জানি যে একটা প্রশিক্ষণের মাধ্যমে মানুষের জ্ঞান, নৈপুণ্য এবং মনোভাব, যেটা বলে নলেজ, স্কিল বা অ্যাটিটিউডের পরিবর্তন, আর সেটা পরিবর্তনের জন্য আমার কি দরকার? বক্তৃতা। এই যে আমি যে বক্তৃতা দিচ্ছি, এটার মাধ্যমে তোমরা যারা শুনছো, এর মাধ্যমে যদি তুমি কোনো
প্রশিক্ষণ হয় বা হাতে কলমে কাজ করানো শেখানো হয়, এটাকেই বক্তৃতা পদ্ধতি বলে। ওকে, বক্তৃতা পদ্ধতি। এরপরে আলোচনা। দেখো, বক্তৃতা মানে একজন বক্তৃতা দেবে, সেটা শুনে। আর আলোচনা পদ্ধতি মানে কেউ কাজ করছে একভাবে, আরেকজন কাজ করছে আরেকভাবে, এরকম 4-5 জন রাউন্ড টেবিল, বিভিন্ন জন বিভিন্নভাবে আলোচনা করছে, করার পরে দেখা যাচ্ছে যে যার কাজটা সুনিপুণভাবে, কম সময়ে, কম দক্ষতায় এবং কম অর্থে কাজ কমপ্লিট হয়েছে, সেটা আলোচনার মাধ্যমে আমরা সবাই সেটা রপ্ত করতে পারি। সেটা হচ্ছে আলোচনা পদ্ধতি প্রশিক্ষণ। তাহলে এটা কি? আলোচনা পদ্ধতিও একটা প্রশিক্ষণ। চলচ্চিত্র ও টেলিভিশন, আমরা সবাই জানি যে বিভিন্ন রকম সিনেমার মাধ্যমে আমরা অনেক কিছু শিখে থাকি। সহজ একটা কথা বলি, আমরা ফ্যাশনের কথা যদি বলি, যে একটা প্রচলন আছে যে হেয়ার স্টাইল অমুকের অমুক নায়কের মতো, ড্রেস আপ অমুক নায়কের মতো, শাহরুখ খান, সালমান খান, এই যে বিষয় অমুক সাকিব আল হাসান অমুক খেলোয়াড়ের মতো স্টাইল, এই যে এগুলি মাধ্যমে কি আমরা চলচ্চিত্র বা টেলিভিশনে তাদের দেখি বিধায় আমরা এটা শিখি। ঠিক এরকম কিছু বিষয় আছে যে ট্রেনিং কিছু মানুষের ভিতর কিছু ধারণা দেওয়ার জন্য, কিছু শেখানোর জন্য এই চলচ্চিত্র বা টেলিভিশনের মাধ্যমে যে প্রশিক্ষণ দেওয়া হয়, সেটাকে চলচ্চিত্র বা টেলিভিশনের প্রশিক্ষণ বলে। সংবেদনশীল প্রশিক্ষণ, সেন্সিটিভ। আমরা জানি একসময় মানুষের হালাল সাবান এরকম বলে আমাদের ভিতর একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বা ঠিক আমরা যদি লাইফ বয় বা ডেটল সাবান, স্কিন কেয়ার, সেই অ্যাডের মাধ্যমে আমরা কিন্তু সংবেদনশীল হয়ে আমরা সেই সাবানের প্রতি আকৃষ্ট হই। ঠিক এরকম কিছু সেন্সিটিভ কিছু বা সংবেদনশীল কিছু বিষয় মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে গ্রো করে যে প্রশিক্ষণ দেওয়া হয়, সেটাই আমাদের সংবেদনশীল প্রশিক্ষণ। অনুক্রমিক প্রশিক্ষণ। অনুক্রমিক প্রশিক্ষণটা কি? আমরা জানি যে একটি স্বনির্দেশিত প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীরা সক্রিয় অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণার্থীদের বিষয়বস্তু পর্যায়ক্রমে উপস্থাপন করা হয়, যেটা অনুক্রমিক। প্রশিক্ষণের বিষয়বস্তু আকর্ষণীয় করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হয়। শিক্ষণের বিষয়বস্তু প্রশিক্ষণার্থীদের পছন্দ মতো উপস্থাপন করা হয় এবং তাৎক্ষণিক ফলাবর্তন বা ফিডব্যাক নেওয়া হয়। এটাই হচ্ছে অনুক্রমিক প্রশিক্ষণ। বিষয়, স্পেসিফিক কিছু বিষয়ের আলোকে প্রশিক্ষণ দেয়। ব্যবস্থাপক সম্পর্কিত সমস্যাবলী সমাধানের জন্য কর্মী, ব্যবস্থাপক ও নির্বাহীদের সমস্যা সংক্রান্ত প্রতিবেদন, সমস্যা সম্পর্কে আলোচনা, সমস্যার প্রকৃতি ও ব্যাখ্যা বিশ্লেষণ, সমস্যার কারণ অনুসন্ধান ও নির্ধারণ, সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করা, সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। ভূমিকা পালন, রোল প্লে। আমরা জানি যে কাউকে যদি কোনো চেয়ারে বসাতে হয়, কোনো নেতৃত্বে দেওয়া হয়, সেটা হচ্ছে ভূমিকা, এবং সে তাহলে সেটা সহজে শিখতে পারবে। একজন তোমাকে যদি কোনো একটা প্রতিষ্ঠানের নিয়োগ দিয়ে তোমার চেয়ারে বসায় যে এই কাজগুলি করা হবে, তুমি তার আগে জাস্ট ওই চেয়ারে দেওয়ার আগে যে রোল প্লে পালন করতেছো, সেটাই ভূমিকা পালন। ব্যবস্থাপনা খেলা। ব্যবস্থাপনা খেলা কি? যে বিভিন্ন খেলা এবং কলা কৌশলের মাধ্যমে যে ট্রেনিং দেওয়া হয়, সেটাকে ব্যবস্থাপনা খেলা বলা হয়। ব্যবস্থাপনা খেলা হচ্ছে যে প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ এবং দক্ষ এবং একাধিক দলে প্রেজেন্টেশন করার মাধ্যমে ব্যবস্থাপনা খেলার মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়। কাজের অভ্যন্তরীণ প্রশিক্ষণ, কাজের ভিতর ঢুকা দেওয়া হয় তোমাকে, যে কাজের ভিতর ঢুকা দিয়ে এবং কাজ করতে দিয়ে যে ট্রেনিং দেওয়া হয় হাতে কলমে। যেমন দেখো, আমরা যদি সহজেই আসি, বিভিন্ন টেলার্সের দোকানে বা স্বর্ণের যে কারিশিল্পী, তাদের ওই কাজগুলি দিয়ে আস্তে আস্তে কিন্তু কাজের ভিতর ঢুকাই দিয়ে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। পদ আবর্তন, তার অর্থ পদে দিয়ে তাকে ওই ট্রেনিং দেওয়া হয়। একটা খুব সুন্দর ফুলের ডালা তোমাদের জন্য অপেক্ষা করছে। এই আজকের ক্লাসে এত সুন্দরভাবে তোমরা ধৈর্য সহকারে ক্লাসে মনোযোগ সহ থাকার জন্য তোমাদেরকে এই লাল সবুজের
শুভেচ্ছা জানাচ্ছি। আর এই ক্লাস উপভোগ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। তোমরা এই ক্লাস খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো সেই প্রত্যাশা রেখে আমি আজকের ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে উপস্থিত থাকার জন্য এবং সবাই মনোযোগ শোনার জন্য সবাইকে ধন্যবাদ।